নমস্কার, সময় বার্তা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। উত্তাল বাংলাদেশ, জ্বলছে পদ্মাপার। চরম অশান্তির আগুনে জ্বলে উঠেছে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু যুবক দীপু দাসের ওই রকম বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল থেকে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ সবাই বিক্ষোভ দেখাচ্ছে। শুধু যে হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে তা কিন্তু নয়। লক্ষ্য করলে দেখা যাবে ভারতবর্ষের হিন্দু মননে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে। চারিদিকে যেন সনাতনী মানুষ একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভে নেতৃত্ব দিতে শুরু করেছেন। ঠিক একইভাবে যখন বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ চলছে, দিল্লি, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে তাদের বিভিন্ন অফিসগুলোর সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। একইভাবে কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরেও হিন্দুত্ববাদী সংগঠনের তরফে মঙ্গলবার দিন বিক্ষোভ সংগঠিত করা হয়। শিয়ালদহ থেকে সেই বিক্ষোভ যখন বেগবাগানে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের অফিসের দিকে এগোচ্ছিল, তখন পুলিশ নির্বিচারে নির্মমভাবে লাঠিচার্জ করে সেই বিক্ষোভকারীদের উপরে, যার ফলে সেই বিক্ষোভকারীদের রক্ত পর্যন্ত ঝরেছে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিবাদ যখন গর্জে উঠছে, মানুষ যখন সেই প্রতিবাদ জানাচ্ছে, তখন কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে তার প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার জন্য বার্তা দিয়ে থাকেন, তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বার্তা দেন, প্রতিবাদ জানান, তাকে কিন্তু এই ঘটনায় একটি শব্দ খরচ করতে দেখা গেল না। প্রশ্ন উঠছে এই জায়গা থেকেই, কেন তিনি একবারের জন্যেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো নিন্দা সূচক বার্তা দিলেন না? পরিবর্তে কি হলো, বেগবাগানে যখন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখালেন, সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলো। এর আগে আমরা দেখেছি এই বাংলায় সংগঠিত হয়েছে এনআরসিকে কেন্দ্র করে, ওয়াকফ আইনকে তৈরি করাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলন এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যা হিংসাত্মক আকার নিয়ে নেয়। আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে দুষ্কৃতীরা একের পর এক ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে, একের পর এক ট্রেনের কামরা জ্বলছে, বিভিন্ন দোকানপাট, বাড়ি ঘরদোর জ্বলছে, যে মানুষ অত্যাচারিত হচ্ছে। তখনও কিন্তু পুলিশকে সেইভাবে সক্রিয়তা দেখা যায়নি, পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। অথচ এদিন বেগবাগানে দেখা গেল। আসল ঘটনা কি ঘটেছে, কি কারণে পুলিশ এইভাবে লাঠিচার্জ করেছে, সে তো সময় বলবে, বা পুলিশের তরফ থেকে সেই বিষয়ে কিছু জানানো হবে বলে আমরা আশা রাখি। কিন্তু তারপরেই যখন এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানাতে শুরু করেছেন, তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের দিকে একবার খেয়াল রাখুন, আপনারা লক্ষ্য রাখুন শুভেন্দু অধিকারী কি বলছেন। এবার বুধবার আজ সকাল বেলায় দেখা গেল বিজেপির তরফ থেকে সরাসরি বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে হাওড়া ব্রিজে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। পুলিশের কাছে আগাম খবর থাকার জন্য পুলিশ সেখানে ব্রিজের ওপরে বিক্ষোভকারীদের উঠতে দেয়নি। কিন্তু তারা পিছিয়ে আসেনি। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে এই আন্দোলন, এই বিক্ষোভে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে তিনি রাস্তায় বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তাকে কথা বলতে না দেওয়া হয়। তাদেরকে, তারা যে প্রতিবাদ জানাবেন সেই প্রতিবাদ জানাতে দেওয়া না হয়, তাহলে তার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন চলবে এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে শুভেন্দু রাস্তায় দাঁড়িয়ে থাকবেন বলে যে ঘোষণা করেছেন। চারিদিকে এই আন্দোলন চলছে। ঠিক এই সময়ে বাংলাদেশে
যে ঘটনাকে কেন্দ্র করে আজকে হিন্দু নিধনযোগ্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে এসেছে, সেই ঘটনায় আবার বিস্ফোরক অভিযোগ করেছেন যে ছাত্র নেতাকে হত্যা করা হয়েছিল তার দাদা ওমর হাদি। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের ছাত্র নেতা বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে কেন্দ্র করে তার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই ওসমান হাদিকে গুলি করে খুন করার পরে এবার বিস্ফোরক অভিযোগ এনেছেন তার দাদা ওমর হাদি। তিনি কি বলেছেন জানেন? শুনলে চমকে উঠবেন। ওসমান হাদির দাদা ওমর হাদির বক্তব্য অনুযায়ী তিনি এই ঘটনার দায় সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে চাপিয়েছেন। ওমর হাদির অভিযোগ, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যে কোনোভাবে এই নির্বাচনকে বানচাল করতে চাইছেন। এর পিছনে অন্যান্য বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেই কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে। কারণ ইনকিলাব মঞ্চের এই ওসমান হাদি নির্বাচনের জন্য তার প্রচার কর্মসূচি তৈরি করছিলেন, আর ঠিক সেই সময় তাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদির দাদা ওমর হাদির তার ভাই এই হত্যাকাণ্ডকে নিয়ে যে অভিযোগ করছেন, সেখানে তিনি বলছেন হয়তো ভবিষ্যতে এই নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতায় আসতে না পারেন তাহলে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন বিদেশে। সেখানে উল্লেখ করেছে ওমর হাদি যেভাবে জুলাই আন্দোলনের ফলে অনেকেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, ঠিক সেইভাবে বিদেশে চলে যাবেন মোহাম্মদ ইউনূস। পুরোপুরি অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছেন ওমর হাদি। তার বক্তব্য, যদি বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হয়, যদি বাংলাদেশের এই অরাজকতা, এই বিচ্ছিন্নতাবাদী, এই উগ্রপন্থাকে ধ্বংস করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, সেই নির্বাচনকে সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। তার অভিযোগের নিরিখে প্রশ্ন উঠছে, তাহলে কি মোহাম্মদ ইউনূস চাইছেন না যে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হোক? তিনি বলছেন মানুষের সামনে এই অপরাধীদের নিয়ে আসতে হবে, যার মৃত্যুকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জ্বলছে। পদ্মা পারে আজকে অশান্তির আগুন, সেই অশান্তির আগুনের আঁচ এসে পড়ছে প্রতিবেশী রাষ্ট্রেও। তবে ভারত কঠোর কড়া বার্তা দিতে ভুল করেনি। সময় অনুযায়ী ভারত বার্তা দিতেই বাংলাদেশ আবার পিছু হটতে শুরু করেছে। মোহাম্মদ ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে আমরা সম্পর্ক ভালো করতে চাই। দেশের অন্দরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তির ভারত বিদ্বেষী মনোভাব থেকেই ভারতের সঙ্গে আজকে আমাদের এই সম্পর্ক খারাপ হতে চলেছে। অর্থাৎ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন গুঁতো খেয়েছে ভারতের, তখন বাংলাদেশ বুঝতে পারছে আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই দেশের অন্দরে। এই চরম উত্তাপের মধ্যেও 50,000 টন সেদ্ধ চাল আমদানি করছে বাংলাদেশ। কোথা থেকে? না ভারত থেকে। শুধু তাই নয়, ইউনূসের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, আমরা পেঁয়াজ, চাল থেকে শুরু করে খাদ্যশস্য ভারত থেকে নিতে চাই। সেখান থেকে নিলে আমাদের মানুষ, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ তা ক্রয় ক্ষমতার মধ্যে পাবেন এবং তারা সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই ভারতের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক খারাপ করতে আগ্রহী নয়। তারাও দায় ঠেলেছেন। এই যে সালেউদ্দিন আহমেদ, যিনি ইউনূসের উপদেষ্টা, তিনি ভারতের গুঁতো খাওয়ার পর তখন গুনগুন স্বরে গান গাইছেন যে ভারত আমাদের পাশে থাকুক, ভারত যেন আমাদের ভুল না বোঝে। ফলে একাধারে যখন বাংলাদেশের এই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত করে তুলছে ভারতবর্ষকে, তখন ইউনূস সরকারের তরফেও কিন্তু অনেকটা পিছু হটে
ব্যাকফুটে গিয়ে ভারত সরকারের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সম্পর্ক দীর্ঘদিন ধরে কায়েম রয়েছে, সেই হাসিনা সরকারের আমল থেকেই যা প্রতিনিয়ত চলে আসছে, সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে চাইছে এবার ইউনূস সরকার। কারণ দেশের অন্দরের গোলযোগ ইউনূস সরকার টের পাচ্ছে, তার পক্ষে যে আগামী দিনে কালো অধ্যায় নামিয়ে নিয়ে আসতে পারে সেটাও সে ধীরে ধীরে বুঝতে পারছে। আপনাদের চোখ থাকুক আমাদের এই চ্যানেলে। আজ আপাতত এই পর্যন্তই। আপনারা নজর রাখুন আমাদের বিভিন্ন প্রতিবেদনের দিকে।